जी अस्सलाम वालेकुम वेलकम बैक अगेन। আমরা অলরেডি আমাদের লাইভে চলে এসেছি আলহামদুলিল্লাহ। সো আজকে আপনারা বেসিক্যালি দেখছেন যে টপ 1000 ব্যাংক ম্যাথের 52তম লাইভ। আর পেজ ওপেন করবেন 203 পেজ, 203 নম্বর পেজ। আর রিকোয়েস্ট থাকবে অবশ্যই লাইভটি একটু কষ্ট করে শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডসদের জন্য প্লিজ। পেজ নম্বর 203, পেজ নম্বর 203। So, assalamu alaikum, welcome back. Okay, welcome back again. আমরা চলে এসেছি অলরেডি আমাদের টপ 1000 ব্যাংক ম্যাথের 52nd, I mean 52তম লাইভ। So hope all of you are very nice and staying at home safely. সো আজকে আমরা জাস্ট 5টি ম্যাথ করবো ইনশাল্লাহ। জাস্ট এটাকে পড়াশোনার মধ্যে নিয়েন না, সিম্পলি এনজয়মেন্ট। আপনি একটা এনজয় করছেন, একটা মুভি দেখছেন বা সিম্পলি একটা এনজয় করছেন, এটাকে পড়াশোনার মধ্যে নেবেন না, রিকোয়েস্ট থাকবে অফকোর্স। সো পেজ নম্বর 203, যারা মাত্রই জয়েন করলেন বা একদম বিগিনার নিউকামার, অনলি ফর দোজ ইটস নাথিং বাট টপ 1000 ব্যাংক ম্যাথ। আচ্ছা, আর যারা একটু বেশি উইক ম্যাথে, তাদের জন্য কিন্তু আমাদের আরেকটি প্রজেক্ট রয়েছে, সেটা হচ্ছে হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথ, ভেরি বেসিক, ভেরি বিগিনার। এই বই নিয়েও কিন্তু আমাদের সপ্তাহে 3 দিন নিয়মিত লাইভ হয় এবং অলরেডি 5টি লাইভ হয়েছে অলরেডি। সো কথা না বলে আমরা আমাদের মূল পর্বে ফিরে যাচ্ছি। 21 নম্বর ম্যাথ থেকে আমরা শুরু করব। 21 নম্বর ম্যাথ। সিম্পলি জাস্ট এটাকে আমি আবারও বলছি, এটাকে পড়াশোনার মধ্যে নিয়েন না, সিম্পলি এনজয়মেন্ট। বসে আছেন, ভালো লাগছে না, দেখি না একটা ক্লাসটা, দেখি না কেমন লাগে ক্লাসটা, এতটুকুই, কোনো প্রেশার নেবেন না প্লিজ। সো আমাদের পেজ নম্বর 203 আর কোয়েশ্চেন নাম্বার 21। ইটস এ ভেরি বিউটিফুল কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 21। আচ্ছা, আগে তাহলে আমরা ক্লাস শুরু করার আগে অনুপ সামন্ত একটা কোয়েশ্চেন নিচ্ছে, আগেও দিয়েছিল কোয়েশ্চেনটা, আমি দেখি নাই। 17 নম্বর কোয়েশ্চেনটা, 17 নম্বর কোয়েশ্চেনের 15% সে বুঝে নেয়। আচ্ছা আচ্ছা সামন্ত, এটা যদি অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা আপনার, আমি আপনাকে পার্সোনালি, আমাকে আপনি মেসেঞ্জারে নক করবেন, নক করলে আমি আপনাকে মেসেঞ্জারে কল করে এটা সলভ করে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, মানে এই ম্যাথটা আমার আবার পুরোটা সলভ করতে হবে, বেশ ইট কিলস টাইম। সামন্ত, ঠিক আছে না? আপনি আমাকে মেসেঞ্জারে নক করলে আমি আপনাকে ফোনে মেসেঞ্জারে কল করে, ইট টেকস অনলি 2 মিনিটস লাগবে পুরো ব্যাপারটা একদম পানির মতো করে সলভ করে দিতে। কারণ যেহেতু ম্যাথটা আপনি আগে অর্ধেক ছিল বোঝা, আপনার জন্য সময় লাগবে না। ওকে সামন্ত, অনুপ সামন্ত। সো আমরা 21 নম্বর ম্যাথটি করবো এখন। 21 নম্বর ম্যাথ, 21 নম্বর যে ম্যাথটি, সেটি বলা হচ্ছে আপনাকে, দেখুন প্রশ্ন পড়ুন লাইন বাই লাইন। পেজ নম্বর 203 নম্বর পেজ,
বলা হচ্ছে আপনাকে রফিক, সুজা এন্ড সুমন শেয়ার অ্যান অ্যাপার্টমেন্ট। শেয়ার অ্যান অ্যাপার্টমেন্ট মানে কি? অ্যাপার্টমেন্ট ভাগ করছে না, তারা একটা অ্যাপার্টমেন্টে তিনজন মিলে থাকে, এটাকে বলা হয় অ্যাপার্টমেন্ট শেয়ারিং। যে অ্যাপার্টমেন্ট ভাগাভাগি করে ফেলছে না, আসার ব্যাপারটা মানে এটা হচ্ছে মিনিং। and are splitting our grocery bill. split মানে অ্যাকচুয়ালি ভাগাভাগি করা, মানে আপনার তারা একটা গ্রোসারি বিল, একটা মুদির বিল, একটা জিনিস নিয়ে আসে দোকান থেকে, বাইরে থেকে, সেই বিলটা তারা তিনজন মিলে দিবে। সাপোজ চাল নিয়ে আসছে বা ডাল নিয়ে আসছে, তারা এখন তিনজন মিলে থাকে মেসে, ওই টাকাটা তারা তিনজন মিলে ভাগাভাগি করে দিবে। ফাইন, রফিকস গ্রোসারিজ কস্ট 50% more দ্যাট সুজাস গ্রোসারিজ। তাহলে রফিকের যে গ্রোসারি বিলটা আসছে, বিল তো রফিকের যে গ্রোসারি বিলটা আসছে এটা হচ্ছে সুজার বিল থেকে 50% বেশি। ওকে, তাহলে রফিকের বিলটা আসছে সুজার বিল থেকে 50% বেশি। তাহলে কার সাপেক্ষে? মানে রফিকের বিলটা সুজার থেকে 50% বেশি। তাহলে আমরা যে সুজা, তাকে আমরা ধরবো স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে সিস্টেমটা, ব্যাপারটা মানে যার সাপেক্ষে, যে আমি তার থেকে দ্বিগুণ, তার মানে সে যদি হয় 5 ফিট, আমি হব 10 ফিট, তাহলে তাকে আমি ধরবো স্ট্যান্ডার্ড, দেন আমি আমারটা মেজার করব। এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, এবার দেখুন, কষ্ট করে খেয়াল করুন যে সুজা, হ্যাঁ সুজা আর কে রফিক। আচ্ছা, তাহলে রফিক বিল পে করেছে সুজার থেকে 50% বেশি। সে ফর এক্সাম্পল সুজা, সে বিল পে করেছে সাপোজ এক্স, সে ফর এক্সাম্পল এক্স, তাহলে রফিক কতটুকু বিল পে করবে? এটার 1.5 গুণ, এই এক্স এর 1.5 গুণ বা 1.5x। হোপফুলি আমরা জিনিসটা বুঝতে পেরেছি। সাপোজ সুজা দিয়েছে 10 টাকা, 100 টাকা, তাহলে ও দিবে 150 টাকা। সো 100 টাকার দরকার নাই, ধরি এক্স, তাহলে কত হবে? 1.5x। আমরা ধরলাম জিনিসটা, কিন্তু আর তেমন কিছুই না। এবার সেকেন্ড লাইন আপনাকে বলা হচ্ছে যে and রফিকস গ্রোসারিজ কস্ট 6/5 as much as সুমনস গ্রোসারিজ কস্ট। বলা হচ্ছে আপনাকে যে রফিকের যে গ্রোসারি কস্টটা, এটা কার? সুমন। সুমনের 6/5 ভাগ। কার এটা? সুমন। সুমনের 6/5 ভাগ হচ্ছে রফিকের গ্রোসারি বিলটা। এখন যদি আপনি খেয়াল করে থাকেন, আমি তো ভাই সুমনের বিলটা জানি না, তাহলে আমাকে বলা হচ্ছে রফিকের বিলটা সুমনের 6/5 ভাগ, কিন্তু আমি কিন্তু সুমনেরটা বলতে পারছি না। তাহলে আমি কি বলবো? তাহলে আমি সুমনেরটা বের করব রফিকের সাপেক্ষে। মানে যেহেতু আমি সুমনটা জানি না, তাহলে আমি কিন্তু সুমনটা বের করতে পারবো রফিকের সাপেক্ষে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাথটার জিনিস। এখন আমি আপনাকে একটা জিনিস শেয়ার করে দিই। ধরেন আপনি বললেন যে আমি বললাম যে আমার কাছে আপনার দ্বিগুণ পরিমাণ টাকা আছে, তাহলে আপনি কি বলবেন? আপনার কাছে আমার অর্ধেক টাকা আছে। জাস্ট উল্টায় ফেললে কিন্তু হয়ে যাবে। আমি আবারও বলছি, আমার কাছে আপনার দ্বিগুণ টাকা আছে, তাহলে আপনার কাছে কিন্তু আমার অর্ধেক টাকা আছে। সো যদি আমি উল্টায় ফেলি, পার্সন উল্টাবো, ডিজিটটাও কিন্তু উল্টাবো, ছিল 2 হয়ে গেছে মানে অর্ধেক। ওকে জিনিসটা? আচ্ছা, প্রথমে সুজার স্টেবলটা না, প্রথমে ধরলো সুজা, পরে ধরলো সুমন। তো আমি যেটা সুজা পেয়েছি, আমি আগে ওকে ধরলাম, মানে সুজার সাপেক্ষে আমি রফিককে ধরলাম, পরে কিন্তু বলছে সুমনের সাপেক্ষে আবার রফিক। তাহলে আমি যদি সুমন জানি না, তাহলে আমি কি উল্টায় ফেলবো? এখন দেখুন, বলছে আপনাকে যে রফিকের বিলটা হচ্ছে সুমনের 6/5 ভাগ, তাহলে সুমনের বিলটা হবে রফিকের 5/6 ভাগ। তাহলে এই রফিকের 5 ভাগের মানে 6/5, 6/5 হবে জিনিসটা অ্যাকচুয়ালি। বাট ছিল কি, খেয়াল করে দেখুন, প্রশ্নে ছিল কোনটা? প্রশ্নে ছিল কিন্তু 5/6। 5/6 আমরা করলাম কি 6/5 কিন্তু নিয়ে আসলাম 6/5। এই জিনিসটা কিন্তু খুবই কিন্তু বুঝার ব্যাপার। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রচুর আসে যে আপনি কাকে আসলে স্টেবল ধরবেন, ঠিক আছে না?
তো প্রথমত কিন্তু আমরা ফার্স্ট লাইনে যা পেলাম সেটা হলো যে রফিকের বিলটা হচ্ছে সুজার থেকে 50% বেশি। আবার বলা হচ্ছে যে রফিকের বিলটা সুমন, তো সুমনটা পরে, আমরা সুজা পেয়েছি, রফিক পেলাম। এবার যেহেতু বলা হচ্ছে সুমনের মানে রফিকের বিলটা সুমনের 6/5 তাহলে আমরা বের করবো যে সুমনের বিলটা রফিকের 5/6 আমরা কিন্তু জাস্ট জিনিসটা উল্টায় ফেলবো, আর কিন্তু কিছুই না। তাহলে কিন্তু আমাদের ম্যাথটা কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে সুমন পেয়েছে 1.5x ইন্টু 6/5, সুজা x, রফিক x। এবার আমাকে একটু কষ্ট করে বলেন, আমরা যে ক্যালকুলেশনটা করলাম এটা কি আপনারা ব্যাপারটা বুঝছেন কিনা জিনিসটা? তাহলে কিন্তু হবে, আর কোনো কিছু লাগবে না। ওকে, হ্যাঁ প্রশ্নে 5/6 ছিল, আমরা এটাকে 6/5 লিখেছি। আমি কিন্তু ব্যাখ্যা দিয়েছি যে কেন আমরা 6/5 লিখলাম। আপনি প্রশ্নটা মন দিয়ে পড়েন। বলা হচ্ছিল আপনাকে যে রফিকের বিলটা হচ্ছে সুমনের 6/5। তা আমরা বের করলাম না, তাহলে সুমনের বিলটা হবে রফিকের 5/6। জাস্ট আপনি জিনিসটা উল্টায় দিবেন, যা আছে ছিল কিন্তু, হ্যাঁ ছিল কিন্তু 5/6, আমরা করলাম 6/5, জাস্ট জিনিসটা উল্টায় দিলাম। সো এটা কিন্তু আপনাকে একটু কষ্ট করে প্র্যাকটিস করতে হবে, মানে প্র্যাকটিস কিছুই না, জাস্ট আপনি যদি মানে উল্টায় দেন তাহলে কিন্তু আপনি সমানটা পেয়ে যাবেন। হোপফুলি আমরা জিনিসটা বুঝতে পারলাম। ক্লিয়ারটা? আচ্ছা, এবার দেখুন কি বলা হচ্ছে আপনাকে, ইফ সুজা পেইড টাকা 20, সুজা, তাহলে সুজা দিয়েছে কত টাকা? 20 টাকা। তাহলে ও দিয়েছে 20 টাকা। এবার আপনাকে বলছে যে দেন হোয়াট ওয়াজ দ্য টোটাল কস্ট অফ দ্য বিল, তার মানে পুরো বিলটা অ্যাকচুয়ালি ছিল কত। এখন দেখুন আপনি জাস্ট যোগ করে দিবেন এইটা এইটা এইটা, জাস্ট আপনি যদি এক্স এর মানটা বসাই দেন তাহলে কিন্তু আপনি বিলটা পাবেন কত? বিল পাবেন হচ্ছে 86। ক্লিয়ার ব্যাপারটা? সো আমাদের এখানে এক্স এর মান আমরা পেয়েছি, এখন এক্স এর মানটা বসাই দিলে আমরা টোটাল বিলটা পাবো হচ্ছে 86 টাকা। জাস্ট যা আসে তাই। সো এখানে কিন্তু মেইন যে লার্নিংটা আমি এতক্ষণ সময় দিলাম, উদ্দেশ্য কিন্তু একটাই যে আসলে আপনাকে কিন্তু কোয়েশ্চেনটা বুঝতে হবে কি বলছে। এবার আমাকে একটু কষ্ট করে বলবে যে আসলে পুরো জিনিসটা, এই যে আমি এখানে ছিল 5/6 লিখলাম কিন্তু 6/5, কেন আমি উল্টায় দিলাম, এই জিনিসটা কি আপনাদের ক্লিয়ার কিনা একটু কষ্ট করে বলবেন। আমি সেকেন্ড মেথে যাব, কষ্ট করে আমাকে বলবেন যে রাইট, হ্যাঁ রাইট। তো সিম্পল, মানে আমি যদি সেফ এইটুকু সেন্স খাটাই তাহলে যেটা হবে আলটিমেটলি, ধরেন যে আমার কাছে আছে আপনার দ্বিগুণ টাকা, তাহলে আপনার কাছে আছে আমার অর্ধেক টাকা, আমার কাছে আছে আপনার 4 গুণ টাকা, তাহলে আপনার কাছে আছে আমার 4/1 টাকা, তাই না? জাস্ট আপনি ডিজিটটা উল্টাই দিবেন সব সময়, তাহলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। আপনি একদম ডিরেক্ট লিখতে পারবেন। এখানে কিভাবে এটা আসছে এই ব্যাখ্যা কিন্তু আপনাকে এক্সাম হলে দেওয়া লাগবে না। ওকে, হোপফুলি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। এবার যাবো হচ্ছে আমরা 22 নম্বর ম্যাথে। 22 নম্বর ম্যাথে। ওকে, দেখুন 22 নম্বর ম্যাথে কি বলা হচ্ছে আলটিমেটলি। 22 নম্বর ম্যাথে বলা হচ্ছে আপনাকে যে a businessman before closing his shop, একজন ব্যবসায়ী বা দোকানদার তার দোকান বন্ধ করার আগে কি বলা হচ্ছে, কাউন্টেড দ্য মানি কেপ্ট ইন দ্য ক্যাশ বক্স, তার যে ক্যাশ বক্সে টাকা ছিল সেটা কাউন্ট করেছে, and found that there were x number of 50 পয়সা কয়েন্স, সেখানে 50 পয়সা ছিল এক সংখ্যক, বাট আমরা x এর মানটা এখানে জানি না। x নাম্বার অফ 10 টাকা নোটস, 10 টাকা নোট ছিল ওই এক সংখ্যক। x নাম্বার অফ 2 টাকা নোটস, 2 টাকা নোট ছিল এক সংখ্যক, মানে যা আপনার 50 পয়সা, 10 টাকা, 2 টাকা যা ছিল সব সমান সংখ্যক ছিল।
এবার বলা হচ্ছে an x number of 5 টাকা নোটস, এবং 5 টাকা নোট ছিল ওই x টাকা পরিমাণ, এক সংখ্যক। তার মানে 50 পয়সা, 10 টাকা, 2 টাকা, 5 টাকা, এই ছিল তার কাছে কয়েন বা আপনার মুদ্রা, কিন্তু সবগুলো কিন্তু সম সংখ্যক ছিল। আচ্ছা, বাট ক্যাশে কি পরিমাণ টাকা ছিল এটি কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না। এবার বলা হচ্ছে আপনাকে, দেখুন কি বলা হচ্ছে, there was nothing else in the box। আচ্ছা ফাইন, অ্যাপার্ট ফ্রম দিস মানে কি, এগুলো ছাড়া there was nothing else in the box, ওই বক্সে আর কিছুই ছিল না। আচ্ছা ফাইন, এবার বলা হচ্ছে the next day when he opened his shop he found, পরের দিন যখন সে তার দোকানটা খুলছে, কি দেখলো, he found, সে দেখলো the cash box had been stolen, তার যে ক্যাশ বক্সটা আছে সেই ক্যাশ বক্সটা চুরি হয়ে গিয়েছে, মানে এটা কেউ চুরি করেছে। আচ্ছা, the next day when he opened, আচ্ছা ফাইন, as he was insured, যেহেতু সেটা মানে ইন্স্যুরেন্স করা ছিল, he got টাকা 1615, তার মানে সে 1615 টাকা সে পেয়েছে, which is 95% of the stolen money from the insurance company। তার মানে যে টাকা চুরি হয়েছে সে কিন্তু সেখান থেকে সেখানকার 95% টাকা পেয়েছে। তার মানে যদি 1615 টাকা হয় 95%, তার মানে ওই বক্সে আসলে ছিল কত টাকা, ওই বক্সে ছিল আসলে 1700 টাকা। তার মানে 95% টাকা দিয়েছে যা হারিয়েছে। সো 95% টাকা হলো 1615, তার মানে 100% টাকা বা যা সে ওই বক্সে রেখেছিল সেই পরিমাণ টাকা হচ্ছে কত, 1700 টাকা। তার মানে ওই দোকানদার আগের দিন ওই বক্সে 1700 টাকা রেখেছিল। ওকে, আচ্ছা, এই 1700 টাকার 95% বা 1615 টাকা ইন্স্যুরেন্স কোম্পানি দিয়েছে, কারণ ওইটা ইনস্যুর করা ছিল। ওকে, আচ্ছা, এবার আপনার কাছে প্রশ্নে জানতে চাইছে যে হাউ মেনি 2 টাকা নোটস ওয়ার দেয়ার ইন দ্য ক্যাশ বক্স, ওই ক্যাশ বক্সে আসলে 2 টাকার নোট ছিল মোট কতগুলো। তার মানে মূল বক্তব্য হলো ওরা আসলে এক্স এর মানটা আপনার কাছ থেকে জানতে চেয়েছে। তাহলে আমরা কি করব, 50 পয়সা, তার মানে কি, আমি যদি 50কে যদি 100 দিয়ে ভাগ দেই, টাকা নিয়ে যাবো, সব কি টাকা, কারণ 2 টাকা ছিল, 5 টাকা ছিল, 10 টাকা ছিল, তার মানে 50 পয়সাকে কি আমি টাকায় নিয়ে যাব, 100 দিয়ে ভাগ করলে কি টাকা হয়ে যাবে, তাহলে 0.5 ইন্টু এক্স। আচ্ছা, এরপরে কি বলছে, আর বলছে আপনাকে যে 10 টাকা নোট ছিল, তাহলে 10 ইন্টু এক্স। ওকে, আচ্ছা, এক্স নাম্বার অফ 1 টাকা নোট, সরি 1 টাকা নোট 1, তাহলে 1 ইন্টু এক্স। ওকে ফাইন, এরপরে কি বলছে আপনাকে, 2 টাকা নোট ছিল এক সংখ্যক, তাহলে 2 ইন্টু এক্স, আর আপনাকে বলছে 5 টাকা নোট ছিল এক সংখ্যক, তাহলে কি 5 ইন্টু এক্স। এই সব মিলে কত, 1700 টাকা। 50 পয়সা, 1 টাকা, 2 টাকা, 5 টাকার নোট। সো এখান থেকে কিন্তু আমি এক্স এর মানটা বের করে ফেলতে পারি। এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে আমার 200। ওকে, 200। আচ্ছা ফাইন, তার মানে আমরা এটুকু বলতে পারি যে তার 200, মানে আপনাকে প্রশ্ন জানতে চাইছে হাউ মেনি 2 টাকা নোটস, তার মানে 2 টাকার নোট ছিল কতগুলো, 200 টাকা। ফাইন, মানে 200টি তার 2 টাকার নোট ছিল, 200টি 5 টাকার নোট ছিল, 200টি 1 টাকার নোট ছিল, তার কি 200টি 50 পয়সার কয়েন ছিল। তো সব মিলে হলো তার এই অবস্থা। তার মানে এক্স এর মান হচ্ছে 200, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে আলটিমেটলি 200। ওকে, সো আমরা কি 22 নম্বর ম্যাথটি বুঝতে পেরেছি কিনা, 22 নম্বর ম্যাথটি বুঝতে পারলাম ক্লিয়ার করে, কোনো প্রবলেম আছে? এবার করবো আমরা 23 নম্বর ম্যাথে। সো আপনি যদি শুধুমাত্র কোয়েশ্চেনটা বুঝেন তাহলে কিন্তু আপনার ম্যাথগুলো মুখস্থ হয়ে যাবে, পরবর্তীতে এই ম্যাথগুলো খুব আপনাকে একটা রিভিশন করতে হবে না। আচ্ছা, এবার 23 নম্বর আমরা ম্যাথটি করব। 23, দেখুন 23 নম্বর ম্যাথে কি বলা হচ্ছে,
সো 22 নম্বর ম্যাথ নিয়ে আশা করি প্রবলেম নাই। নম্বরে বলা হচ্ছে যারা মাত্র জয়েন করলেন টপ 1000 ম্যাগনেট বইতে কিন্তু আমরা ম্যাথগুলো করছিলাম, পেজ নম্বর 203 টপ 1000 ব্যাংক ম্যাথ। ওকে ফাইন। এক্স এর মান 200, তাই অ্যান্সার 200। মানে এক্স এর মান কেন 200 এর কি ব্যাখ্যা আছে বলেন? আপনাকে বলছে যে 2 টাকার নোট কতগুলো আছে, তো 2 টাকার নোট ছিল এক্স সংখ্যক, তার মানে এক্স এর মান কিন্তু বের করলেই হয়ে যাবে অঙ্ক, সেই এক্স এর মান হচ্ছে 200। মানে এক্স এর মান কেন 200 হলো, এটা তো জাস্ট অঙ্ক, আর তো কিছু না। এবার পরের যে 23 নম্বর ম্যাথটি দেখেন কি বলা হচ্ছে আপনাকে। 23 নম্বর ম্যাথে বলা হচ্ছে আপনাকে কালিম ইজ আস্কড টু রাইট আ স্টাডি গাইড ফর এ টেক্সট বুক। তো আপনাকে কালিমকে বলা হয়েছে, আচ্ছা, অ্যাজ হি ইনশুড, এই লাইনটা আবার একটু বলতে বলা হচ্ছে। তো ধরেন একটা দোকানদার সে ইন্স্যুরেন্স করে, মানে করেছে, মানে নরমালি একটা ব্যবসার মধ্যে কিন্তু ইন্স্যুরেন্স করা থাকে, সেটা হতে পারে আপনার মুদির দোকান, লাইব্রেরি বা যে কোনো গাড়ি কোম্পানি, তারা কিন্তু ইন্স্যুরেন্স করা থাকে। তো ইন্স্যুরেন্স করা থাকলে ভালো হয়, কোনো কিছু মানে ক্ষতিগ্রস্ত হলে, আগুনে পুড়ে গেলে ওই ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু তাকে টাকাটা ব্যাক করে দেয়। তো এখন ওই দোকানে কিন্তু ওই দোকানে 1700 টাকা ছিল মোট, ওই দোকানে মোট সে 1700 টাকা রেখে কিন্তু দোকানটা লক করে চলে গেছে। তো এই 1700 টাকা যে ছিল এটা কিন্তু ওই ইন্স্যুরেন্স কোম্পানিকে জানায় রাখছিল সে আগে থেকেই, মানে নিয়ম ছিল যে আপনার দোকানে দোকান লক করার আগে কত টাকা আপনি রাখছেন দোকানে, এটা আমাদেরকে জানাতে হবে। তো জানাইছে 1700 টাকা। তো পরে দোকান থেকে মাল চুরি হওয়ার পরে ওই ইন্স্যুরেন্স কোম্পানি তাকে 1700 টাকা দেয় নাই, দিয়েছে 1700 টাকার 95%, মানে যা হারাইছে তার 95% দিয়েছে। সেই 95% ছিল আসলে 1615 টাকা, আর কিন্তু কিছুই না। এটাই মানে 1700 টাকার 95% হচ্ছে 1615 টাকা। তো আমাদের দেয়া ছিল 1615 টাকা, আমরা বের করেছি যে তার আসলে 1700 টাকা তার খোয়া গেছে বা তার হারাই গেছে। তো ইন্স্যুরেন্স কোম্পানি পুরো টাকাটা দেয় নাই, টাকা 5% কম দিয়েছে, এটাই আর কিছু না, দামি না। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এবার 23 নম্বর যে ব্যাপারটা ম্যাথটা বলা হচ্ছে আপনাকে যে কালিমকে, সে একজন রাইটার, তো তাকে একটা গাইড বই, একটা নোট বই, একটা নোটবুক লিখতে বলা হয়েছে, একটা টেক্সট বইয়ের গাইড বই। ওকে, কালিমকে লিখতে বলছে কোনো পাবলিশার। এবার বলা হচ্ছে আপনাকে ফর দিস ওয়ার্ক, এই কাজের জন্য দ্য পাবলিশিং কোম্পানি ইজ গিভিং হিম আ চয়েস, এই কাজের জন্য সে একটা স্টাডি গাইড লিখে দিবে। কে লিখে দিবে? কালিম। কার জন্য? একটা কোম্পানির জন্য, একটা পাবলিশারের জন্য। তো লিখলে কি হবে, তাকে চয়েস দেওয়া হয়েছে যে তুমি টাকাটা কিভাবে নিবা। কিসে চয়েস? যে অন টাইম পেমেন্ট অফ টাকা 13,375, যে ভাই তুমি 13,375 টাকা নিয়ে যাবা, একবারে লেনদেন শেষ, আর কিন্তু কোনো কিছুই পাবা না, বইয়ের বিক্রি পরে যে কমিশন তুমি সেটা পাবা না। অর অথবা চয়েস, মানে কি চয়েস হইতে হলে মিনিমাম 2 থেকে 3টা জিনিস লাগে। এখন অর টাকা 2000, অথবা ওই কালিমকে কি 2000 টাকা নগদ দিবে, প্লাস 10% রয়্যালটিস পার কপি সোল্ড, এবং বই যা বিক্রি করবে, বিক্রি হবে, সেখান থেকে সে 10% কমিশন পাবে। এই দুইটা শর্ত, আর কিছুই না। এবার বলা হচ্ছে আপনাকে ইফ দ্য প্রপোজড রয়্যালটি রেট রেজাল্ট ইন এ রয়্যালটি অফ টাকা 3.25 পার স্টাডি গাইড সল্ড। এবার ওই যে বলা হচ্ছে যে 10% তাকে রয়্যালটি দিবে, মানে কমিশন দিবে পার বইয়ে, বলা হচ্ছে ওই 10% হচ্ছে আলটিমেটলি কত? 3 টাকা 35 পয়সা। ওকে, তার মানে 3 টাকা 35 পয়সা সে কিন্তু প্রতিটা বইয়ে পাবে, 3 টাকা 35 পয়সা। তার মানে যদি 3 টাকা 25 পয়সা, 35 না, 3 টাকা 25 পয়সা যদি হয় একটা বইয়ের কমিশন, মানে 10%, একটা বইয়ের 10% যদি হয় 3 টাকা 25 পয়সা, তারপরে আমরা বলতে পারি ওই বইয়ের দাম হচ্ছে কিন্তু 32 টাকা 50 পয়সা, তাই না? 3 টাকা 25 পয়সার 10 গুণ কত হবে? 32 টাকা 50 পয়সা।
যাক ওটা আমাদের দরকার নাই। এবার বলছে আপনাকে যে হাউ মেনি স্টাডি গাইডস নিড টু বি সলভ ফর দ্য টোটাল ইনকাম রিসিভ বাই করিম টু বি দ্য সেম ফ্রম ইদার চয়েস। তার মানে যেটা হলো আলটিমেটলি যে করিম যে সে ওই 13,000 টাকা পাইতে, মানে মূল যে বক্তব্য হলো করিম ওই 13,000 টাকা, মানে সে তো 13,375 টাকা একবার নিবে অথবা তাকে 2,000 টাকা দিবে, বাকি যে অ্যামাউন্ট, মানে বলছে আপনাকে যে 13,375 টাকা 13,375 টাকা একবারে দিবে, অথবা তাকে মানে এই টাকাটা একবার দিবে আর কোনো সে কমিশন পাবে না, অথবা তাকে 2,000 টাকা নগদ দিবে, এবং এই যে 11,375 টাকা এই টাকাটা তাকে বই বিক্রি করে নিতে হবে। আচ্ছা, এবার বলা হচ্ছে আপনাকে যে এই 11,375 টাকা পাইতে হইলে মানে কতগুলো বই বিক্রি হইতে হবে, কতগুলো বই বিক্রি হইলে এই 11,375 টাকা পাবে। এখন দেখুন 3 টাকা 25 পয়সা পায় এক পিস বই বিক্রি হলে, তার মানে আলটিমেটলি 11,375 টাকা পাবে সে যদি 3500 বই বিক্রি করতে পারে। তার মানে 3500 বই বিক্রি হলেই কিন্তু তার 11,375 টাকা হবে। সো হোপফুলি আমরা 23 নম্বর ম্যাথটা কিন্তু খুব সহজ, শুধুমাত্র কিন্তু আপনাকে ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে আর কিন্তু কিছুই না। এই ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনি অনুবাদ দেখে বুঝতে পারবেন না, মানে ইংলিশ দেখে বুঝতে পারবেন না, আপনাকে আসলেই কিন্তু ইংরেজিতে ভালো হইতে হবে এবং লাইন বাই লাইন আপনাকে ম্যাথ বোঝার অভ্যাস করতে হবে। সো হোপফুলি আমরা 23 নম্বর ম্যাথটি বুঝতে পেরেছি, কোনো ঝামেলা হয় নাই। ওকে, এবার করবো আমরা 24 নম্বর ম্যাথ। সো তাড়াহুড়ো করার দরকার নেই, আমরা ঠান্ডা মাথায় ম্যাথ করি, কিছুই না হোক এই 5টা ম্যাথ তো আমরা শিখলাম, এগুলো বিগত বছরের ইম্পর্টেন্ট ম্যাথ, এগুলো কমন আসতে পারে বা কমন না আসলেও আপনি এখান থেকে এরকমই ম্যাথ আসবে সামনে। আচ্ছা, এবার আমরা 24 নম্বর, সো 23 নম্বর ম্যাথ কি ক্লিয়ার? কার কোনো প্রবলেম আছে থাকলে প্লিজ বলে ফেলুন নতুন ম্যাথ শুরু করার আগে। এবার 24 নম্বর যে ম্যাথটা দেখুন কি বলা হচ্ছে, ইন এ কান্ট্রি, একটা দেশে 60% অফ দ্য মেল সিটিজেন অ্যান্ড 70% অফ দ্য ফিমেল সিটিজেন আর এলিজেবল টু ভোট। মানে একটা দেশে সবাই তো আর ভোট দিতে পারে না, পারে যার বয়স 18 বা সে কি ভোট দিতে পারবে আলটিমেটলি? তো ধরেন যার বয়স 5 সে কি ভোট দিতে পারবে? পারবে না। তো বলা হচ্ছে যা মেল আছে, পুরুষ আছে, তার 60% ভোট দেওয়ার যোগ্যতা রাখে, মানে তার ভোট দেওয়ার বয়স হয়েছে, আর যা মহিলা আছে তার 70% ভোট দেওয়ার কি যোগ্যতা রাখে। আচ্ছা, এবার দেখুন কি বলা হচ্ছে, তার মানে আমরা দেখুন কি বলতে পারি, আমরা বলতে পারি যে মেল আর কি ফিমেল, মেল এবং ফিমেল, তার মানে এলিজেবল, মানে ভোট দেওয়ার বয়স হয়েছে বা ভোট দিতে পারবে কতটুকু? মেল, যতগুলো মেল আছে তার কিন্তু 60% ভোট দিতে পারবে, ভোট দিবে কি দিবে না সেটা পরের ব্যাপার, আর ফিমেলের মধ্যে 70% ভোট দিতে পারবে, একটুকে আমরা বুঝলাম। এবার দেখুন কি বলা হচ্ছে আপনাকে যে 70% of the male citizens eligible to vote voted। 70%, তার মানে অ্যাকচুয়ালি ভোট দিয়েছে কয়জন? এই 60% এর আবার 70% ভোট দিয়েছে, এই 60% এর সবাই ভোট দেয় নাই, তাই না? তাহলে এই 60% এর 70% ওকে ভোট দিয়েছে, আসলে কিন্তু ভোট দিয়েছে কতটুকু? 42 জন, 6×7=42। ওকে, আচ্ছা, এবার বলা হচ্ছে আপনাকে and 60% of the female citizen eligible to vote voted। তাহলে এটা কি বলছে যে 60%, এই 70% 60% মাত্র ভোট দিয়েছে, কারা? ফিমেলরা। তাহলে এই 70% এর 60% কি ভোট দিয়েছে,
তার মানে অ্যাকচুয়ালি কতজন ভোট দিয়েছে? 42 জন। ওকে, আচ্ছা দেখুন এবার কি জানতে চেয়েছে আপনার কাছে, হোয়াট ফ্র্যাকশন অফ দ্য সিটিজেন্স ভোটেড ডিউরিং দ্য ইলেকশন। তার মানে বলা হচ্ছে আপনাকে যে এই যারা আছে সিটিজেন, হোয়াট ফ্র্যাকশন অফ দ্য সিটিজেন্স ভোটেড ডিউরিং দ্য ইলেকশন। তার মানে সিটিজেন যা আছে তার মধ্যে মোট কতজন অ্যাকচুয়ালি ভোট দিয়েছিল। এখন দেখুন এখানে কিন্তু বলছে টোটাল যে সিটিজেন, ধরেন মেল কত 100%, তাই না? মানে আমি ধরি যে মোট মেল 100%, ফিমেল কি 100%। তো মেলের এই 100% মধ্যে 60% ভোট দিতে পারে, এই 60%-এর 70% ভোট দিছে মানে 42 জন। আবার ফিমেল আছে মোট ধরেন 100%, এর মধ্যে ভোট দিতে পারে 70 জন, 70%, এই 70%-এর আবার 60% ভোট দিয়েছে, তার মানে কি 42 জন। তার মানে মোট অ্যাকচুয়ালি কিন্তু ভোট দিয়েছে 84 জন, বাট মোট অ্যাকচুয়ালি লোক সংখ্যা কত? 200 জন। বলা হচ্ছে আপনাকে যে এই যে 200 জনের মধ্যে 84 জন ভোট দিয়েছে, এটাকে অ্যাকচুয়ালি আপনি যদি পার্সেন্টেজে নেন তাহলে সেটা কত পার্সেন্ট হবে? তাহলে আমরা যে 200 জনের মধ্যে এভাবে করতে পারি, দেখেন 200 জনের মধ্যে ভোট দিয়েছে 84, একজনের মধ্যে কত আর 100 জনের মধ্যে কত, তাহলে কত হবে? 21% না আপনার, রাইট, হ্যাঁ। তাহলে এই 100 100 2, আর এখানে যদি আমি ভাগ করে দেই 84 42, ওকে, আচ্ছা রাইট। তাহলে আমি যদি অর্ধেক ভাগ করলে তাহলে কি হবে দেখুন, 42%, ওকে, 42%, আচ্ছা রাইট। তার মানে অ্যাকচুয়ালি 42% অ্যাকচুয়ালি ওই শহরের নাগরিক ভোট দিয়েছিল। তার 42 ইজ আওয়ার আলটিমেট অ্যান্সার, ওকে। আচ্ছা একটু সরি একটু ভুল হচ্ছে আমাদের, কি বলা হচ্ছে হোয়াট, এখানে পার্সেন্টেজ জানতে চাই না, সরি এখানে পার্সেন্টেজ জানতে চাই নাই, আপনাকে বলা হচ্ছে হোয়াট ফ্র্যাকশন, কত মানে ফ্র্যাকশন কত অংশ। এখানে কিন্তু অ্যাকচুয়ালি পার্সেন্টেজ আমি একটু যেটা ভুল করেছি, সরি, এখানে পার্সেন্টেজ জানতে চাই না, চেয়েছে ফ্র্যাকশন মানে কতটুকু। তার মানে কি 200-র মধ্যে কত? 84, ওকে। তাহলে দেখুন কি হবে আলটিমেটলি, আমরা তাহলে কি করতে পারি, আমরা যদি 4 দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে হবে 21, এখানে হবে 50, তার মানে 50-এর মধ্যে 21 জন। আপনাকে কিন্তু বলে নাই যে কত পার্সেন্ট, বলেছে কত ফ্র্যাকশন। তাহলে 200-র মধ্যে 84 মানে 50-এর মধ্যে 21, তাহলে 21/50, এটা হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। বাট যদি আপনি পরীক্ষার হলে 42% লিখে দিয়ে আসতেন মনের ভুলে বা কোয়েশ্চেন পড়ার ভুলে, তাহলে কিন্তু অ্যান্সারটা হইতো না। ক্লিয়ার ব্যাপারটা? সো আপনি কিন্তু কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হবে যে কি বলছে, হোয়াট ফ্র্যাকশন অফ দ্য সিটিজেন্স ভোটেড, যে কত অংশ অ্যাকচুয়ালি ভোট দিয়েছিল, কত অংশ। সো এখানে কিন্তু আপনি অ্যাকচুয়ালি মানে পার্সেন্টেজ আকারে নিতে পারবেন না, ফ্র্যাকশন আকারে আপনি কিন্তু নিতে হবে জিনিসটা, ওকে। সো আমাদের 21/50 ইজ আওয়ার আলটিমেট অ্যান্সার, ওকে। সো হোপফুলি 24 আমাদের ক্লিয়ার। ব্যাপারটা কোন ঝামেলা আছে 24 নিয়ে? আচ্ছা, ওকে। সো আমরা এবার 25 নম্বর ম্যাথটি করব। 25 সো 24 কি ক্লিয়ার? কোনো প্রবলেম আছে 24 নিয়ে? হ্যাঁ, মানে কত ভাগ লোক ভোট দিয়েছে, আপনাকে মানে কত অংশ, মানে ফ্র্যাকশন মানে এখানে কত অংশ। সো 200 জনের মধ্যে ভোট দিয়েছে 84 জন, তাহলে কি হবে? আপনি কিন্তু আবার যদি আপনি 84/200 লেখেন তাহলে কিন্তু হবে না ম্যাথটা, আপনাকে এটা কিন্তু ভাঙতে হবে, জিনিসটা ভেঙে যতটুকু আপনি ভাঙতে পারেন আপনাকে কিন্তু এইভাবে ম্যাথটা দিতে হবে। তবে 21/50 এটাও কিন্তু হবে না,
এক্স্যাক্টলি অ্যান্সার হবে 21/50। ওকে, থ্যাংক ইউ। যদি ওটা 40%-এর 70% না, 60%-এর 70% 42। ওকে, আচ্ছা এবার আমরা 25 নম্বর ম্যাথটি করব এবং 25ই আজকে আমাদের শেষ ম্যাথ। 25 নম্বর ম্যাথ। 25 নম্বর ম্যাথ। 25। সো আপনি কিন্তু অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা ভালো করে পড়তে পারতে হবে। হ্যাঁ, আপনার ম্যাথ রাইট, অ্যান্সার রাইট, তারপর আপনি 0 পাবেন। কেন 0 পাবেন? কারণ আপনি প্রশ্ন বুঝেন নাই, তাই এই জন্য আপনি 0 আপনাকে দিয়ে দিবে। আপনার ম্যাথটা রাইট, আপনার ম্যাথটা রাইট হওয়ার পরে কিন্তু আপনি 0 পাবেন। এই জন্য প্রায় দেখবেন যে অনেকে বলে আমার তো ম্যাথ রাইট হয়েছে, তারপর আমি চাকরি পাইলাম না ব্যাংকে। আপনার ম্যাথটা রাইট, প্রসেস রাইট, কিন্তু আপনি যেহেতু এক্স্যাক্টলি কোয়েশ্চেনটা বুঝেন নাই, সো কোয়েশ্চেন না বুঝার কারণে কিন্তু আপনাকে 0 দিয়ে দিয়েছে কোয়েশ্চেন, মানে এক্সাম মেকার। এবার আমরা 25 নম্বর ম্যাথটি করব। 25 দেখুন, 25 নম্বর ম্যাথে কি বলা হচ্ছে আপনাকে। 25, Mr. Rahman gave 40% of the money he had. মিস্টার রহমানের কাছে যা টাকা ছিল সে 40 তার সেখান থেকে 40% টাকা দিয়ে দিয়েছে। সো 40% টাকা সে কাকে দিয়েছে? টু হিজ ওয়াইফ, তার ওয়াইফকে সে 40% টাকা দিয়েছে। তার মানে যদি তার কাছে 100 টাকা থাকে, সেই 100 টাকা থেকে 40% টাকা বা 40 টাকা সে তার ওয়াইফকে দিয়েছে, তাহলে তার কাছে কিন্তু আছে আর 60 টাকা। এই হলো কোয়েশ্চেনটা। এরপর আপনাকে বলা হচ্ছে যে হি অলসো গেভ 20% অফ দ্য রিমেনিং অ্যামাউন্ট টু ইচ অফ হিজ 3 সন্স। মিস্টার রহমানের 3টি সন্তান আছে, তো সে তার কাছে যে 60% আছে, ওই 60%-এ 20% করে, তাহলে এখন দেখুন 60%-এ 20% যে প্রত্যেক ছেলেকে দিয়েছে। তার মানে আমি যদি বলি যে 60%, এই 60%-এ 20% কত হবে? 12%। এই বলছে আপনাকে এই 60%-এর মধ্যে 20% করে সে তার প্রত্যেক ছেলেকে দিয়েছে। তার মানে 12%, প্রত্যেক ছেলেকে তার এই 60% থেকে 60%-এর 20% করে দিয়েছে। তাহলে 60%-এর 20% মানে অ্যাকচুয়ালি 12 টাকা। তার মানে 3 ছেলেকে সে কিন্তু অ্যাকচুয়ালি দিয়েছে 36 টাকা। খুব ভালো করে ম্যাথটা কিন্তু আপনাকে বুঝতে পারতে হবে। 36 টাকা, তার মানে সে তার ওয়াইফকে দিয়েছে 40 টাকা আর 3 ছেলেকে দিয়েছে কত? 36 টাকা। তারপরে কত হলো? হলো আপনার আলটিমেটলি 76 টাকা সে কিন্তু দিয়ে দিয়েছে, ওয়াইফকে দিয়েছে আর 3 সন্স দিয়েছে 36, এ হলো মোট 76। তার মানে তার কাছে কিন্তু টাকা আছে আরো 24 টাকা, তাই না? তার কাছে আরো 24 টাকা আছে। এবার প্রশ্নে বলেছে আপনাকে যে হাফ অফ দ্য অ্যামাউন্ট নাও লেফট, এই যে বাকি আছে তার অর্ধেক টাকা ওয়াজ স্পেন্ট অন মিসসেলেনাস আইটেম। তার মানে এই 24-এর অর্ধেক কত? 24-এর অর্ধেক মানে হচ্ছে 12 টাকা। এই 12 টাকা সে বিভিন্ন কাজে ব্যয় করেছে, তার মানে তার কাছে কিন্তু আছে আর মাত্র 12 টাকা। আচ্ছা, এবার আপনাকে বলছে যে আচ্ছা 12,000 ওয়াজ ডেপোজিটেড ইন দ্য ব্যাংক। সে সব শেষে 12,000 টাকা ব্যাংকে জমা দিয়েছে, কিন্তু আমরা তো পেলাম কত? 12 টাকা। তো ওরা বলছে না, এই 12 টাকা মানে হচ্ছে 12,000 টাকা, তার মানে 1 টাকা মানে হচ্ছে কি 1,000 টাকা। এবার প্রশ্ন বলছে হাউ মাচ মানি ডিড মিস্টার রহমান হ্যাভ ইনিশিয়ালি। তার মানে শুরুতে মিস্টার রহমানের কাছে কত টাকা ছিল? সো আমরা কিন্তু ধরেছিলাম যে শুরুতে রহমানের কাছে টাকা ছিল 100, তো 100 মানে কি 1000, তার মানে কিন্তু রহমানের কাছে টাকা ছিল 1 লাখ টাকা শুরুতে। তার মানে এই 1 লাখ হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার।
সো ম্যাথ কিন্তু সহজ, বাট ইটস অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্সেস। হ্যাঁ, 60 থেকে আমি 36 বিয়োগ দিব, তাহলে হলো 24। এই 24-এর অর্ধেক টাকা সে অন্য কাজে ব্যয় করছে, টাকা থাকে আরো 12। ওরা বলছে 12 মানে 12,000, তার মানে ইনিশিয়ালি কিন্তু মিস্টার রহমানের কাছে টাকা ছিল 1 লাখ টাকা। ওকে, সো 25 নম্বর ম্যাথটাকে আমরা বুঝতে পারলাম ঠিক করে, ক্লিয়ার করে। 25 নম্বর ম্যাথ, মানে মিস্টার রহমানের কাছে এট লাস্ট ছিল হচ্ছে 12 টাকা, কিন্তু প্রশ্ন বলছে যে না 12 টাকা না, আসলে এটা হবে 12,000 টাকা। তার মানে আমরা বলছি 12 টাকা, ওরা বলছে 12,000 টাকা, তাই না? আমরা বলছি 12 টাকা, ওরা বলছে 12,000 টাকা। সো আমরা বলছিলাম 100 টাকা ছিল রহমানের কাছে ইনিশিয়ালি, শুরুতে। তার মানে আসলে এই 100 মানে কত হবে? 1 লক্ষ টাকা। তার মানে মিস্টার রহমানের কাছে শুরুতে 1 লাখ টাকা ছিল। শিল্পী, হোপফুলি আপনি ব্যাপারটা ইজিলি বুঝতে পেরেছেন, কোনো ঝামেলা হয় নাই। আজকে আমরা যে 5টা ম্যাথ করলাম, এই 5টা ম্যাথ কিন্তু ইটস অল অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ। ইটস অল অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ। আমি ফাইনালি বলি আপনাদেরকে, যারা ম্যাথের অনুবাদ দেখে দেখে ম্যাথ করার অভ্যাস আছে, ব্যাংকে চাকরি পাওয়ার আশা ছেড়ে দেন। অথবা যদি অনেক টাকা থাকে, 10 লাখ, 8 লাখ, 5 লাখ, তাকে হয়তো ক্লার্কের চাকরি রেখে দেখতে পারেন। কিন্তু যদি আপনার এনটিও পোস্টে সিনিয়র অফিসারে আপনি যেতে চান, আপনাকে ম্যাথের লাইন বাই লাইন বুঝে কিন্তু করতে হবে। এবং রিকোয়েস্ট করব, অবশ্যই কিন্তু ম্যাথের অনুবাদগুলো দেখবেন না প্লিজ। ম্যাথের অনুবাদ দেখা আর নিজের পায়ে কিন্তু নিজের কুড়াল মারা সেম জিনিস, তাই না? সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমরা 5টি ম্যাথ করলাম, আজকে আমরা ম্যাথ করব না। এই 5টা ম্যাথ কষ্ট করে নিজে এখনই কিন্তু আবার কষ্ট করে নিজে একবার প্র্যাকটিস করবেন ভাই, না হলে হবে না। আপনার কপাল আপনি খাইবেন, আমার তো কিছুই না। আসলে আমি কষ্ট করে আপনাদের পড়াচ্ছি ফ্রি, এটা অ্যাকচুয়ালি সোশ্যাল ওয়ার্ক, সামাজিক একটা কর্ম হিসেবে, আর কিছুই না, আর কিছু না। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অ্যাগেন। যারা মাত্র জয়েন করলেন, ফাইনালি বলে নেই, টপ 1000 ব্যাংক ম্যাথ, বাজারে অল অ্যান্ড অনলি ম্যাথ বই, যেটা অ্যাকচুয়ালি আমরা অলরেডি 52টা লাইভ নিয়েছি। এবং যারা ম্যাথে খুব বেশি উইক, ফর দোজ হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথ মাস্ট। মানে আপনি কিনবেন আপনার জন্য, আপনি দেরি করবেন, আপনি ঠকবেন, এটা কার কিচ্ছু আসবে যাবে না, ঠিক আছে না? আচ্ছা ফাইন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।